অথইয়াপুর বিয়ে উপলক্ষে আম্মুর সাথে জাহানার আন্টির বাসায় এসেছি। আমার নানা বাড়ি ও জাহানার আন্টির বাবার বাড়ি একই গ্রামে হয় ছোটবেলা থেকেই আম্মুর সাথে ওনার সম্পর্ক অনেক ভালো। গাজীপুর শহর থেকে একটু দূরে তাদের বাসা। শহরের ছিটেফোঁটা থাকলেও একে ঠিক শহর বলা চলে না, আবার একেবারে মফস্বল গ্রাম বললেও ভুল হবে। তবে শহরের ও গ্রামের সংমিশ্রণে এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। বাসায় ঢুকতেই জাহানার আন্টি আমাদের দেখে এক প্রকার দৌড়ে আসেন। আম্মুকে জড়িয়ে ধরে হাসি মুখে কথা বলে আমার দিকে তাকিয়ে আম্মুকে বললেন, মিতু, ও তন্নু না? আম্মু আমার দিকে ফিরে আন্টিকে বলে, হ্যাঁ তন্নি। আন্টি আমার দুগালে হাত দিয়ে অবাক হয়ে বললেন, ওমা, তন্নু মা কত বড় হয়ে গেছে। এর আগের বার যখন দেখছিলাম তখন মনে হয় 7-এ পড়তো, আর ছবিতে তো বোঝাই যায় না এত বড় হয়ে গেছে। এখন কিসে পড়ে রে? এই তো এবারে এসএসসি দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। তা তানিমাটাকে আনলি না কেন? ওর অনলাইন ক্লাস আছে, আবার ওর আব্বুর অফিসও খোলা, সবাই চলে আসলে কি হয়। আমি মুচকি হেসে আন্টিকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আসো আসো, ভিতরে আসো। আম্মু আন্টির পিছু পিছু আমিও ভেতরে গেলাম। আন্টির কর্মকাণ্ড কিছুটা অবাক করার মতোই লাগলো আমার কাছে। আজও মহিলা একটা আমার সাথে এমন ভাব করছে যেন আমি এখনো ক্লাস 7-এই পড়ি। মানে বছরের পর বছর কি আমি শুধু 7-এই পড়বো? আদু ভাই নাকি আমি? থুরি, ওটা তো আদু বোন হবে। এর মধ্যে এক গাদা নাস্তা নিয়ে হাজির হলো আন্টি। রুমে আম্মুর বয়সী আরো জন 7 নারী গাল গল্পে মশগুল। আমি আম্মুর কানে কাছে গিয়ে বললাম, আম্মু। আম্মু চোখ রাঙিয়ে বলে, এত মানুষের মাঝখানে কানাঘোষা কোন স্বভাব? এখানে ভালো লাগছে না, বাইরে যাই। জাহানার আন্টি বলে ওঠেন। কি বলছে রে মিতু? আম্মু জোরপূর্বক হেসে বলল, বলছে অথইকে দেখবে। ও, এই কথা আমাকে বললেই তো পারো। দোতলায় উঠে প্রথম রুমটা হয়ে যাও, দেখা করে আসো। আচ্ছা আন্টি। বলেই কোনো রকম রুম থেকে বের হয়ে এলাম আমি। আপাতত এখান থেকে একটু দূরে গেলেই বাঁচি। মহিলাদের পারিবারিক আলাপনে আমি বেমানানি ছিলাম বটে। করিডোরে নেমে বাড়িটা দেখতে লাগলাম। দোতলায় এল সাইজ বাড়ির সামনের দিকে মোটামুটি বড় একটা উঠান, একপাশে একটা বড় বাগান, আরেক দিকে গেট। গাউনটা একটু উঁচু করে ধরে উঠানে নেমে আসলাম আমি। মানুষ এখানেও নেহায়েত কম না, তাই এখানে দাঁড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে হলো না। সোজা চলে গেলাম বাগানে। ভেবেছিলাম শৌখিন অথইয়াপুর সাজানো গাছানো ফুলের বাগান হবে এটা, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে বাগানটা। বাগানের এলোমেলো আম কাঁঠালের গাছগুলো জানান দিচ্ছে এটা উড়া ধুরা জাহানার আন্টির বাগান। বিকালের সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। লাল আভা বাগানের মাটিকেও লাল করে তুলেছে, যেন এগুলো আগুনের স্ফুলিঙ্গ। অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল আমায়। বাগানের একপাশে কয়েকটা ফুলের গাছ দেখে সেই দিকে গেলাম আমি। কয়েকটা বলে ভুল হবে, হয়তো আমি গোলাপের রাজ্যে চলে এসেছি। লাল, সাদা, গোলাপি, এই কালারের গোলাপে 100টা ঠেসে আছে একদম এই পাশটা। আর একটা সাদা গোলাপ ছিঁড়ে বেনিতে গেঁথে নিলেই পেছন থেকে কেউ টান দিয়ে ফুলটা নিয়ে নিল। ফুলের সাথে কয়েকটা চুলও যেন আটকে চলে গেল। একটু ব্যথাই পেলাম তাই। ওই কে? রেগে পেছনে ফিরতেই দেখি একটা ছেলে। ছেলেটার পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। আমার থেকে বেশ খানিকটা লম্বা ছেলেটা, পরনে সাদা টি শার্ট আর জিন্স। ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলোকে খুব গুছিয়ে আঁচড়ে রেখেছে। মুখে কোচা কোচা দাড়িও আছে। ফুলটা হাতে নিয়ে আমার দিকে ঝুঁকে বললেন, কে রে তুই? অনুমতি ছাড়া আমার বাগানে কি করছিস? আমি চোখ ছোট ছোট করে সরে দাঁড়ালাম। এ কেমন মানুষ, চেনে না জানে না, একটা মেয়েকে ডিরেক্ট তুই করে বলছে। চশমাটা ঠেলে একটু ঢোক গিলে বললাম, আপনার বাগান? কই, কোথাও তো লেখা দেখলাম না। ফুলের বোটা দিয়ে দাড়ি চুলকে বললেন, মেনে নিলাম লেখা নেই, তাই বলে এভাবে ফুল ছেঁড়া কি ঠিক? ফুল গাছে সুন্দর, জানিস না এটা? আমি দাঁত কেলিয়ে বললাম, আমিও মেনে নিলাম আমার ভুলটা, সরি। তোর সরি থেকে ফুলটা গাছে লেগে যাবে? ঠোঁট বাঁকিয়ে দাঁড়িয়ে আছি। রাগ উঠছে প্রচন্ড। কোথাকার কোন ছেলে আমাকে বকাঝকা করছে। কপাল কুঁচকে বললাম, কে আপনি? ছেলেটা ফুলটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, অয়ন, অথয়ের বড় ভাই। তোর নাম কি? অয়ন? তার মানে উনি জাহানার আন্টির একমাত্র ছেলে আর অথয়াপুর একমাত্র বড় ভাই। অনেক আগে এই ছেলের সাথে আমার দেখা হয়েছিল, যদিও বর্তমানে তার বলা কিছু আজাইরা জোকস ছাড়া আর কিছুই মনে করতে পারলাম না আমি আমতা আমতা করে বললাম, তন্নি। তন্নি? তন্নি নামটা কিছুক্ষণ জপে অয়ন চলে যেতে যেতে বললেন,
ফুলটা গাছে না লাগানো পর্যন্ত বাগান থেকে বেরোবি না। ফুলটার কাটা বেছে এটাকে গাছের একটা ডালে ঝুলিয়ে দিয়ে বাগান থেকে বেরিয়ে সোজা দোতলায় চলে আসলাম। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আরেক ঝামেলায় পড়লাম। সিঁড়ির দুপাশেই দুটো ঘর। আন্টি বলেছিল প্রথম রুমটা অথইয়াপুর। অনেক চেষ্টা করেও আন্টি কোনো দিক বলেছিল কিনা সেটা মনে করতে পারছিলাম না, তাই ডান দিকের রুমটাতে ঢুকে পড়লাম। ঘরে কেউ নেই, তার মানে এটা অথইয়াপুর রুম নয়। বের হতে নিয়ে আমার অবস্থা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আবারও সেই অয়নের সামনে পড়লাম। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, ডান হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কিরে, আমার রুমে কি করছিস? আমি মাথা নিচু করে চোখ এদিক ওদিক নিয়েছি। হুট করে বলে উঠলাম, আমি ভেবেছি এটা অথইয়াপুর রুম। উনি এগিয়ে এসে বললেন, ফুলটা গাছে লাগিয়েছিস? আমি ঘাড় বাঁকিয়ে একটু সুর ধরেই বললাম, হ্যাঁ। উনি হাসলেন। খাটে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কোন ক্লাসে পড়িস রে? ইন্টার সেকেন্ড ইয়ার, এবারে পরীক্ষার্থী। অয়ন ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়লেন। কোন গ্রুপ? সায়েন্স। পা দিয়ে প্লাস্টিকের চেয়ারটা এগিয়ে এনে চোখের ইশারায় বসতে বললেন। আমি ধীরে ধীরে বসলাম। অয়ন ওনার ডান হাঁটুতে হাতের কনুই রেখে সামনের দিকে হেলে বললেন, সায়েন্স স্টুডেন্ট হয়ে মাথায় এইটুকু বুদ্ধি নাই? কোন কলেজ থেকে তোকে সায়েন্স দিছে? মিথ্যা টিথ্যা বলছিস না তো আবার? আমার মেজাজে 14টা বেজে গেল। বারবার চোখের পাতা ফেলছি আর পায়ের বুড়ো আঙুল দিয়ে জুতায় খুটখুট শব্দ করছি। উনি আমার পায়ের দিকে তাকিয়ে হেসে বললেন, নাক টিপলে দুধ পড়বে, এই মেয়ের আবার কত রাগ! বাপরে! যা, তোর অথইয়াপুর কাছে না যাবি? যা যা। জোরে জোরে শ্বাস ফেলে উঠে আসার সময় উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুই কি মিতু আন্টির মেয়ে না? আর চোখে একবার তাকিয়ে বেরিয়ে আসতে নিলেই অয়ন উঠে এসে আমার হাত চেপে ধরে বললেন, কিরে, উত্তর না দিয়ে যাচ্ছিস কেন? ভারী বেয়াদব তো তুই। আমি চোখ বড় বড় করে হাতের দিকে তাকাতে উনি হাতটা ছেড়ে দেন। আমি কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে একটু ব্যঙ্গ সুরে বললাম, হ্যাঁ, আমি আপনার মিতু আন্টিরই মেয়ে। বলে আর 1 মিনিট অপেক্ষা না করে বেরিয়ে আসি। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। কার উপর রাগ উঠছে ঠিক বুঝতে পারছি না, নিজের উপর নাকি ওই অয়নের উপর। অথয়াপুর রুমে গিয়ে দেখি আপু তার কাজিন আর ফ্রেন্ডদের সাথে বসে মেহেদির ডিজাইন সিলেক্ট করছে। আমি রুমের পর্দা সরিয়ে ওদেরকে দেখে চুপচাপ দরজার পাশেই দাঁড়িয়ে রইলাম। অথয়াপু মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলে, এদিকে আয়, বস আমার পাশে। আমি এগিয়ে গেলে আপুর পাশে বসা মেয়েটা উঠে গিয়ে আমাকে বসার জায়গা করে দেয়। চুপচাপ আপুর পাশে বসে সবার মুখ দর্শন করতে থাকি। এত এত অচেনা মুখের মাঝে নিজেকে সদ্যজাত শিশু বলে আবিষ্কার করলাম আমি। অথবা আপু আমার হাতে হাত রেখে সবার উদ্দেশ্যে বলল, ওর নাম তন্বী, আদর করে তন্নু ডাকি আমরা। আমার মৃত্যু আন্টির ছোট মেয়ে, আমাদের থেকে অনেক ছোট। তোরা আবার ওকে জ্বালাতন শুরু করিস না। অথয়াপুর অন্য পাশে বসা মেয়েটা বলে ওঠে, ছোট মানে কত ছোট? বিনি, ও এইবার মনে হয় এইচএসসি পাশ করেছে, তাই না তন্নু? আমি সেন্টি মার্কা হাসি দিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে বললাম, না, এবার এক্সাম দিব। হ্যাঁ হ্যাঁ। সামনের চেয়ারে বসা সুন্দরী আপুটা বলে, এত ছোট মেয়ে এখানে কি করবে? অথয়াপু আলতো হেসে বলল, ছোট মরিচে ঝাল বেশি, জানিস তো? তন্নুর কানের কলা কিন্তু খুব সুন্দর, আমাদের আড্ডা ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে রে সুমি। তো তন্নু আর তন্বী একটা গান ধরো। সুমি আপুর কথায় আমার দম বন্ধ হওয়ার উপক্রম। অথয়াপুর আক্কেলও বলি হারি, এভাবে কেউ বলে? শখ করে মাঝে মাঝে গান গাই, তাই বলে যে আমার গলার সুর খুব ভালো তা তো আর নয়। অথয়াপুর সুমি আপুর সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ তন্নু, শুরু কর। আমি অসহায় দৃষ্টিতে অথয়াপুর দিকে তাকিয়ে আছি। সারাদিন গুনগুন করে গান গাওয়া আমার মাথায় এখন একটাও গান আসছে না। পেছন থেকে এক আপু আমার পিঠ চাপড়ে দিয়ে বলে, আরে বাচ্চা মেয়ে, ভয় পেও না আমাদের, আমরা এখানে আনন্দের মুডেই আছি। শুরু করো শুরু করো। ওকে। অগত্যা আমি রাজি হয়ে গেলাম। কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে গাইতে শুরু করলাম। হো হো করে শীষ বাজালো 2-1 অথয়াপু আমাকে এক প্রকার জড়িয়েই ধরে বলে, আমাকে মিন করলি নাকি? আমি হেসে বললাম, বিয়ে যখন তোমাকে উদ্দেশ্য করেই স্বাভাবিক। মুখে হাসিটা রেখে দরজার দিকে চোখ যেতেই হাসিটা হাওয়ায় মিলিয়ে গেল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। আমাকে তাকিয়ে থাকতে দেখে অথয়াপু দরজার দিকে তাকিয়ে বলে, ভাইয়া ভিতরে আয়। অয়ন সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না, সুমি মিমের আম্মু এসেছে, ওদেরকে ডাকছে, এটাই বলে পাঠালো। এসে দেখি এক বিশ্ববিখ্যাত সিঙ্গার গান গাইছে, তাই আর বিরক্ত করলাম না। মিমি আপু উঠে দরজার দিকে গিয়ে বলল, একদম ঠিক বলেছেন ভাইয়া, ফ্রিতে এমন গান কিন্তু রোজ রোজ শুনতে পারবেন না। অয়ন মাথা নেড়ে হাসলো, সাথে নড়ে উঠলো ওনার চুলগুলো।
কয়েকটা চুল কপালে এসেও পড়লো। দুই ঠোঁটের ফাঁক দিয়ে দাঁতও কিছুটা দৃশ্যমান হয়ে এলো। সুমি আর মিমি আপুকে উদ্দেশ্য করে বললেন, যাও, আন্টি ডাকছে। দুজনে বেরিয়ে গেল। তার মানে এরা দুই বোন, চেহারায় মিল আছে, এটা এতক্ষণে খেয়াল আসেনি আমার। আবারও সকালের দিকে একবার তাকালাম। এত মানুষ, তার উপর সবাই অচেনা। মোটেও ভালো লাগছে না আমার এখানে। আপু বোধহয় আমার মনের কথাটা বুঝতে পেরেছে। অয়নকে ডেকে বলে, ভাইয়া এখন কি বাইরে যাবি? অয়ন এসে চেয়ার টেনে বসতে বসতে বললেন, হ্যাঁ, একটু ঘুরতে যাব। ভাইয়া তন্ডুকেও নিয়ে যা, বেচারি এত মানুষের মাঝে থেকে অভ্যস্ত নয়। অয়ন নেড়ে চেড়ে বসলেন। অসম্ভব, আমি বাইক নিয়ে যাব। বাইকে চড়াও হয়তো সে অভ্যস্ত নয়। আরে ভাইয়া, বাইক নেওয়ার দরকার কি? আশেপাশে একটু হেঁটে আয়, ওকে নিয়ে যা। আমি কপালে কয়েকটা ভাঁজ ফেলে অয়নের দিকে তাকিয়ে আছি। এখন সত্যি আমার বাইরে যেতে ইচ্ছে করছে। এখানে রাস্তাঘাট চিনি না বলে যাচ্ছি না। হঠাৎ কিছু মনে পড়ে অথই আপু বলে, ভাইয়া তন্বিকে ওই দিঘির পাশে নিয়ে যা, জায়গাটা সুন্দর। অয়ন ভাই ঠোঁট বাঁকিয়ে ভ্রুচুলকে বলে, ওকে চলেন। অথই আপু আমায় ঠেলে দিয়ে বলল। যা, ভাইয়া কিন্তু অপেক্ষা করবে না। অয়নের পিছু পিছু রুম থেকে বেরিয়ে আসলাম। একটু আগে আমাকে তুই তুই করছিল, আর এখন আপনি? বাপরে, মানুষ এত দ্রুত রং বদলা কেমনে? গিরগিটিকেও তো হার মানাবে এই লোক। অয়ন হনহনিয়ে নিজের রুমে ঢুকে গেল। আমি দুনিয়ার ব্যাককল হয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছি। হালকা গোলাপি রঙের শার্টটা পরে বেরিয়ে এলো অয়ন। সাদা টি শার্টের উপর গোলাপি শার্ট। ছেলেরাও বুঝি এমন সুন্দর হতে পারে। ওনার দিকে প্রথমবার চোখ আটকে গেলেও মুহূর্তেই নিজের চিন্তা ভাবনার জলাঞ্জলি দিলাম। ওনাকে দেখতে যেমনই লাগুক, তাকাবো না আমি। সিঁড়ি বেয়ে নিচে এসে উঠানে আম্মু আর জাহানার আন্টির সাথে দেখা হয়ে গেল। আম্মু আমায় বাইরে যেতে দেখে বলল, একা একা কোথায় যাচ্ছিস? অয়ন পাশ থেকে বলে ওঠেন। আসসালামু আলাইকুম আন্টি। আম্মু চমকে উঠে তাকায়। ওয়ালাইকুম আসসালাম। অয়ন না? জি আন্টি। ওহ, কতদিন পর দেখলাম। অয়ন হাসলো। আম্মুকে বলে, আপনার মেয়ে নাকি বাইরে যাবে বলে অথয়ের সাথে বায়না ধরেছে, তাই নিয়ে যাচ্ছি। আম্মু রেগে আমার দিকে তাকায়। আমি ইনোসেন্ট এক্সপ্রেশন দিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক কখন আমি অথই আপুর কাছে বায়না করেছি আল্লাহ মালুম। জাহানার আন্টি অয়নকে বলল, শোন, একদম ওকে রেখে একা একা হাঁটবি না। মেয়েটার আবার এখানে ওখানে পড়ে যাওয়ার বদ অভ্যেস আছে। আর দিঘির ওদিকে গেলে দিঘির কাছে যেতে দিস না, পড়ে যেতে পারে। অয়ন হেসে আর চোখে আমার দিকে তাকায়। আন্টি আমার ইজ্জত সম্মান শুকনো বাঁশ বানিয়ে দিল। আন্টিকে উদ্দেশ্য করে বলেন, ওকে ওকে, এখন যেতে দাও, না হলে ঘোরাঘুরি মাটি হবে। আমার দিকে ফিরে বললেন। চলুন ম্যাডাম। অয়নের পিছু পিছু গেট দিয়ে বেরোতেই জাহানার আন্টি একটু উঁচু গলায় বলছেন, সন্ধ্যার আগে ফিরে আসিস। রাতে কিন্তু মেহেন্দির অনুষ্ঠান, তনু রেডি হবে। অয়ন হাত উঠিয়ে বুড়ো আঙুল দেখিয়ে আমার আগে আগে হাঁটা লাগালেন। মাটির কাঁচা রাস্তা, একপাশে টিনের বাড়ি আর আরেক পাশে একেবারেই খালি। তবে মাটিতে লাগানো সাইনবোর্ডগুলো জানান দিচ্ছে এগুলো প্লট, যা অলরেডি বিক্রি হয়ে গেছে। আধ ঘন্টা হেঁটে গিয়েই দেখা মেলে এক মস্ত বড় দিঘির। বিশাল দিঘির পানি যে অনেকটাই গভীর তা আন্দাজ করে ফেলি সহজেই। তবে তীরের দিকে অতটাও গভীর না, পায়ের পাতা ডুবোর মতো পানি আছে। কাছাকাছি গিয়ে দাঁড়াতেই অয়ন বলল, ছোট থেকেই ঢাকায় থাকিস? 1 বছর বয়স থেকে। আপনিও তো ঢাকায় থাকেন। উনি হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, তবে ছোট থেকে যেহেতু এখানে থাকিস। দাদা যখন বেঁচে ছিল তখন তো সবাই একসাথে ছিলাম। দাদা মারা যাওয়ার পর সংসার আলাদা হয়ে যায়। ঢাকায় থাকলেও এখানে মনটা বড্ড টানে। স্বাভাবিক, জায়গাটা সুন্দর, যদিও আমার কাছে এগুলো ছবি। উনি মাথা নাড়িয়ে বলেন, তোর তো গ্রামের প্রাকৃতিক ছোঁয়া, জয়েন্ট ফ্যামিলির অভিজ্ঞতা নেই? খুব একটা না, তবে ঈদে বাড়িতে যাই। অয়ন ফিক করে হেসে দিলেন। আমি চোখ কুঁচকে তাকাতেই বলেন, বেশি রাগিস না, পানিতে পড়ে গেলে আমার দোষ হবে। এমনিতেই তুই নাকি এদিক ওদিক পড়ে যাস আর ভ্যা ভ্যা করে কাঁদিস। বলেই হো হো করে হেসে উঠলেন। ওনার হাসি দেখে রাগে আমার গা জ্বলছে। এমনিতেও আমার রাগের রেকর্ড ভালো না, রাগ উঠলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এগিয়ে গিয়ে ওনার কলার চেপে ধরে বলি, চুপ, একদম চুপ, একদম আমাকে নিয়ে মজা নেবেন না, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেবো একদম। উনি লাফিয়ে কয়েক পা পিছিয়ে গেলেন, এখনো হেসেই যাচ্ছেন। হাসি থামিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কিরে, এখনো রেগে আছিস? আমি বেনির আগার চুলগুলো আঙুলে পেঁচাতে পেঁচাতে বললাম, আপনি আমাকে বাগানে আর এখানে তুই করে বলছেন, কিন্তু সবার সামনে তো ঠিকই আপনি আপনি করেন কেন? উনি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো এমন প্রশ্ন মোটেও আশা করেননি। আমি আবারও বললাম, অথয়াপুর সাথে গত বছরও দেখা হয়েছিল, আর
প্রায় আন্টি আপুর সাথে ফোনে কথা হয়েছে, কিন্তু আপনার সাথে অনেক আগে দেখা হয়েছিল। সেই হিসেবে আমি আপনার তেমন পরিচিত কেউ না। তবে তুই তুকারি করার কি আছে এখানে? উনি এগিয়ে গিয়ে পানিতে পা ডুবালেন, পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বললেন, ছোটদের আমি তুই করেই বলি তনুশ্রী, কিন্তু সবার সামনে তোকে তুই করে বলতে ভালো লাগে না, বিধায় আপনি বলেছেন। তনুশ্রী নামটা শুনে আশেপাশে তাকালাম, আর কাউকে না দেখে জিজ্ঞেস করলাম, কাকে বলছেন? উনি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলে আমি এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম। জুতা পেরিয়ে কিছু পানি আমার পা ছুঁয়ে দিল। অয়ন আমার হাত ধরে বললেন, পড়ে যাবি তো, এভাবে কাদায় দাঁড়াতে পারবি না। আমি মাথা নিচু করে হাতের দিকে তাকালাম। অয়ন বললেন, নাম তোর নেই, সকলের কাছে তন্য হলে আমার কাছে না হয় তনুশ্রী হলি, তোর কি খারাপ লাগবে? পরক্ষণেই হেলার ছলে বললেন, লাগলেই কি, আমি তনুশ্রী বলবো। আমি মাথা তুলে ওনার দিকে তাকিয়ে আছি। ছোটবেলা থেকে আদর করে অনেকে অনেক নামে ডাকে, কিন্তু আজ সবগুলোকে ছাড়িয়ে অন্য এক নাম পেয়ে গেলাম যা বাকিগুলো থেকে আলাদা। তনুশ্রী। আমি তনুশ্রী। রাগগুলো সব নিমিষেই বরফের মতো গলছে, ক্রমাগত গলছে, আর একটা সমুদ্র সৃষ্টি হচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। ফোনের লাইটটা জ্বালিয়ে আমার বাম হাতটা শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে অয়ন। হঠাৎ হোঁচট খেলেই ওনার শার্ট খামচে ধরি। অয়ন আমার দিকে ফিরলে আমি শার্ট ছেড়ে দিয়ে সরে যেতে চেয়েও হাত ধরা বলে তা পারিনি। আমার এমন উদ্ভট ছটফটানি দেখে অয়ন বলল, খিরে এমন বাদরের মতো লাফাচ্ছিস কেন? ওই। আমতা করিস না, দেরি হচ্ছে, চল। আবারও হাঁটা লাগায় উনি। এদিকে আমাকে রীতিমতো টেনে টেনে নিচ্ছে। পায়ের ব্যথার কারণে হাঁটতে পারছি না। উনি বিরক্ত হয়ে ফিরে বললেন, কি সমস্যা? পায়ের আঙুলে ব্যথা। আমার কথায় উনি হাত ছেড়ে হাঁটু গেড়ে আমার সামনে বসে ফোনের লাইটটা পায়ের দিকে ধরে পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে রক্ত পড়েছে। পকেট থেকে টিস্যু বের করে রক্ত মুছতে মুছতে বললেন, এইটুকু কাটতে হাঁটতে পারছিস না? সবসময় বাবা আগলে রাখে তো, ব্যথা পাই না কখনো। এটা আমার কাছে এতটাও কম ব্যথা নয়। উনি উঠে দাঁড়িয়ে বললেন, তোরা মেয়েরাও না এত ন্যাকামি পারিস? ওনার কথায় বেশ রাগ হলো। এমন ভাবে বললো যেন আমি কত ন্যাকা। যদিও ন্যাকামি আমি একটু বেশিই করি, তবে তা স্বীকার করতে নারাজ। উনি ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ধর। ফোনটা হাতে নিতেই অয়ন আমায় পাজাগোলা তুলে নেয়। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। একটু নড়ে চড়ে উঠতেই আমায় আরো জোরে চেপে ধরে বলে, চুপ থাক, তোর মতো কচ্ছপের গতিতে হাঁটলে রাত পেরিয়ে যাবে পুরো। আর কিছু না বলে চুপ করেই থাকলাম। অয়নের শার্টের কলারের কাছে থেকে পারফিউমের একটা মিষ্টি স্মেল নাকে এলো। চোখ উঠিয়ে উপরে তাকিয়ে ওনার চেহারার দিকে তাকিয়ে আছি। আমাকে নিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছেন। একটু কি কষ্ট হচ্ছে না? আমার ওজন তো নেহায়েত কম না। কি ঘাস এত? ওজন কত তোর? ওনার কথায় চমকে উঠলাম। চোখ পিটপিট করে বলল, অনেক দিন হবে ওজন মাপিনি। এই তো 50 কেজি হবে। উনি আমাকে একটু নাড়িয়ে কিছুটা ব্যঙ্গ সুরে বললেন, আগে না, কমপক্ষে 55-60 হবে। হতে পারে। আপনার কষ্ট হচ্ছে? অয়নের মুখে হাসি দেখলাম, কিন্তু প্রশ্নের উত্তর পেলাম না কোনো। ডান হাতটা বাড়িয়ে ওনার দাড়িতে হাত রাখতেই উনি আমার দিকে তাকালেন। আমি হাত সরিয়ে অন্যদিকে তাকালাম। ছি, কি লজ্জাই না পড়তে বসেছি আমি। বাসার কাছাকাছি আসতেই গান বাজনার শব্দ পাওয়া যাচ্ছে। অয়ন আমায় কোল থেকে নামিয়ে ফোনটা নিয়ে চলে গেলেন ভেতরে। আমি ভেতরে ঢুকে দেখি উঠান ভর্তি মানুষ। আমায় দেখে আম্মু এসে বললেন, এত দেরি করলি কেন? যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। যাচ্ছি। কোন রুমে যাব? দোতলায় গিয়ে তোর অথয়াপুর রুমটা খালি আছে, আমাদের ব্যাগটা ওইখানেই আছে, যা তাড়াতাড়ি। তাড়াহুড়ো করে সিঁড়ির কাছে যেতেই অয়ন আমার হাত ধরে উপরে নিয়ে যায়, একদম ওনার রুমে। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে বলেন, পায়ের ওষুধ লাগাতে হবে। না লাগবে না, ঠিক আছে আমি। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঔষধ বের করতে করতে বললেন, রাস্তায় তো ঠিক ছিলি না, নাকি কোলে ওঠার ধান্দা ছিল? আমি কপাল কুঁচকে তাকিয়ে আছি। এটা কেমন হলো? আমি কি ওনাকে কোলে নিতে বলেছিলাম নাকি? উনি আমাকে খাটে বসিয়ে সামনে হাঁটু গেড়ে বসে ঔষধ লাগিয়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। রাতে খুলে ফেলিস। ঠিক আছে বলেই বেরিয়ে এলাম। অথয়াপুর রুমে গিয়ে দেখি কেউ নেই, তার মানে সবাই নিচে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। হলুদ ও সবুজ রঙের কম্বিনেশনের লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম। বেনি খুলে চুল আঁচড়ে একপাশে ছেড়ে দিলাম। মুখে ফাউন্ডেশন লাগাচ্ছি, এমন সময় দরজায় নক পড়ে। কে? হলো তোর তনু? এত সময় লাগে নাকি? আমার গলা শুনে কোনো রকমে ফাউন্ডেশনটা লাগিয়ে দিয়েই দরজাটা খুললাম। 5 মিনিট। আচ্ছা দ্রুত আসো। আম্মু চলে যেতে নিলে আমি বললাম, আম্মু একটু আইলাইনারটা দিয়ে দিবে?
আম্মু ফিরে একটু রাগী গলায় বলল, এত সাজা লাগবে না, তাড়াতাড়ি আসো। আম্মু চলে গেল। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছি। চোখে আইলাইনার না দিয়ে আমি কিছুতেই নিচে যাব না বলে পণ করেছি। এমন সময় অয়ন এসে সামনে দাঁড়ালো। সবুজ পাঞ্জাবি আর সাদা জিন্স পরেছেন উনি। ভ্রু নাচিয়ে বললেন, নিচে যাবি না? কপালের চুলগুলো সরিয়ে বললাম, আমি এখনো সাজিনি। উনি ঠোঁট উল্টে আমায় দেখে বললেন, মুখে তো ভালোই ময়দা মেখেছিস, আর কি সাজবি? ভেঙচি কেটে আমি ভেতরে চলে গেলাম। আইলাইনারটা নিয়ে নিজে নিজে দেওয়ার চেষ্টা করছি। তখনই অয়ন এসে আইলাইনারটা নিয়ে আমাকে সামনের চেয়ারে বসিয়ে বলে, আমি দিয়ে দিচ্ছি। আমি ওনার দিকেই তাকিয়ে আছি। অয়ন হেসে বললেন, চোখ খুলে রাখলে দিব কি করে? আমি পারবো। পাক না আমি কম কর। আমি আর প্রতিবাদ না করে চোখ বন্ধ করলাম। অয়ন আইলাইনার দিয়ে দিল, তারপর পার্লার ক্লিপগুলো নিয়ে চুলগুলো আটকে দিল। আমি এখনো চোখ বন্ধ করেই আছি, অনুভব করছি ওনার প্রতিটা স্পর্শ। 5 মিনিট পর চোখ খুলে ওনাকে আশেপাশে দেখলাম না। আয়নার দিকে তাকিয়ে দেখি আমি সব সময়ের মতো চেনা সাজটাও আজ অচেনা ঠেকছে। কিন্তু কেন?